ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রদলের ছাত্রদলের যে প্যানেল ছিল, দুটা প্যানেলই বরাডুবি হয়েছে। শিবির তারা দুটা ইউনিভার্সিটি তারা দল করে নিয়ে গেছে। এখন ছাত্রদল যে বরাডুবি, এই বরাডুবিতে জামাত মনে করতেছে আমরা ক্ষমতা এসে পড়ছি। তারা সারা বাংলাদেশে যে বাপটাপ দেখাচ্ছে। এখন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির ছাত্র দলের যে হয়েছে, পরাজয় হয়েছে, এই জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব ফেলবে কি না এ ব্যাপারে বলে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের ভরাডুবি আমি এটা বলবো, কারণ বাংলাদেশ ছাত্র শিবির একটা সুসংগঠিত সংগঠন। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা পেশি শক্তি এমনকি ক্যাডার ভিত্তিক রাজনীতিতে ছাত্রদলকে কোনোদিন ছাত্রদলের ক্যাডার বলে না, কিন্তু শিবিরকে শিবিরের ক্যাডার বলে। এটা কিন্তু স্বীকৃত বাংলাদেশে। সে জায়গায় আপনারা জানেন যে ভরাডুবির পিছনে এখন একের পর এক চাঞ্চল্যকর কথা বের হচ্ছে, যে যেই ব্যালট পেপার ছাপা হওয়ার কথা বিজি প্রেসে, সেই ব্যালট পেপার ছাপা হয়েছে নীলক্ষেত। এটার মধ্যে ফেসিস্টদের যে নির্বাচনী কৌশল, জামাত ঠিক অনুরূপ ফেসিস্টের নির্বাচনী কৌশল অবলম্বন করেছে। আর বিএনপির ছাত্রদল একটা গণতান্ত্রিক দল, তারা মনে করেছে যে জুলাই আন্দোলনে এত রক্তের বিনিময়ে যে দেশ ফেসিস্টদের হাত থেকে মুক্ত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হবে একটা দৃষ্টান্তমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন। ছাত্ররা তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নেবে। ঠিক এর মধ্যে এই সরলতার সুযোগে জামাতের কিছু কুচক্রী মহল, যারা আগেই ঘুরতি মেরে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন প্রশাসনে বসেছিল, এখনও তারা বসে আছে, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দলের এই সরলতায়, এই বিশ্বাসের জায়গায় আঘাত করেছে, এই জাতির বিশ্বাসের জায়গায় আঘাত করেছে। তারা যে নীলক্ষেতের ব্যালট পেপার দিয়ে বাংলাদেশের সেই বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো অনেক বড় রকমের কারচুপি করে তার যে বিজয় ছিনিয়ে নিয়েছে। আর আপনি যেটা বললেন, এমএ পাস সন্তানের বাবাও কিন্তু ভিক্ষা করে। এদেশে বহু দৃষ্টান্ত আছে যে 5 জন ছেলে এমএ পাস, তার বাবা ভিক্ষা করে। 5 জন ছেলে এমএ পাস, তার বাবা বৃদ্ধাশ্রমে থাকে। ঠিক জামাত ইসলাম যদি মনে করে যে তারা 5 জন এমএ পাসের বাবা হয়ে গেছে, এটার দৃষ্টান্ত আছে 5 জন বাবার ছেলের সন্তানরা, বাবারা কিন্তু ভিক্ষা করে। আজকের এই খুশি হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষ, এমনকি বাংলাদেশের মানুষ জেনে গেছে এই নির্বাচনটা কিভাবে সংগঠিত হয়েছে, আর কিভাবে ডাকসুর নির্বাচন দিয়ে, যদি ডাকসুর নির্বাচন যদি এত গুরুত্বপূর্ণ হইতো, তাইলে সেই আসম আব্দুর রহমতে শুরু করে আজকে যারা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতা, ওয়ান ম্যান শো, একজন এক দল, ডাকসুতে যারা এ পর্যন্ত বড় বড় ডাকসুর নির্বাচনে জিএস ছিল, ডাকসুর ভিপি ছিল, তারা দেখে প্রত্যেকটি দলের ছোট ছোট দলের একজন ব্যক্তি, একজন নেতা। ডাকসুর নির্বাচন এমন জাতীয় পর্যায়ের এমন কোনো বিষয় নাই যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীর বাইরে যেয়ে ভোট দেবে। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্যই বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে জনপ্রিয়, উন্নয়নের দল, এমনকি বাংলাদেশের কৃষকের দল, বাংলাদেশের আপামর মেহনতি মানুষের দল। এই ডাকসুর নির্বাচনের কোনো প্রভাব আগামী জাতীয় নির্বাচনে করবে না। মানুষ জামাত ইসলামের যে মূল চরিত্র, এটা চিনে গেছে, মূল চরিত্র মানুষ বুঝে গেছে। আমরা আশাবাদী
অনেকে বলে 250, 240, আরো অনেক আসনের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বিজয়ী হয়ে এই রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। এমনকি মানুষের নাগরিক অধিকার, জনগণের অধিকার, সকল অধিকার মানুষের হাতে, এই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ। জামাতে ইসলাম এবং চরমোনাই এবং কিছু ইসলামিক দল তারা পিয়ার পদ্ধতি নিয়ে বর্তমানে আন্দোলন করতেছে। বাংলার জনগণ কিন্তু পিয়ার পদ্ধতি কি এটা বুঝে না, আর এই পদ্ধতি আমাদের সংবিধানে কোথাও নেই। তারা যে পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করতেছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি? পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ বুঝে না, আমি এবার এটাই ভাবে বলতে চাই। বুঝে না, বুঝবে, কিন্তু পিয়ার পদ্ধতি হওয়ার পিছনে কি কি কারণ, এখন কেন বাংলাদেশে পিয়ার পদ্ধতি লাগবে, আমার এটা একটা প্রশ্ন। পিয়ার পদ্ধতি বুঝে না, না বুঝলে বুঝবে, আজকে হোক কালকে বুঝবে, কিন্তু এই মুহূর্তে পিয়ার পদ্ধতি লাগবে কেন? আমি তো পিয়ার পদ্ধতি লাগার কোনো কারণ দেখি না। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যান্য সমমনা যেই দলগুলা, তারা তো পিয়ার পদ্ধতি চায় না। আর পিয়ার পদ্ধতি যারা চায়, যারা এক জায়গায় একটা আসন পাওয়ার যোগ্যতাও তাদের নাই। এক জায়গাতে 50,000, 1 লাখ ভোট পেয়ে এমপি হবে এমন কোনো আসন যারা যারা পিয়ার পদ্ধতি চায় তাদের নাই। তারা ওইটা চিন্তা করেছে, যদি সারা বাংলাদেশ মিলে 50 লক্ষ ভোট পায়, আনুপাতিক হারে 50 লক্ষের জন্য যদি 3 জন এমপি ভাগে পায়, এটা তাদের জন্য অনেক পাওয়া। আর পিয়ার পদ্ধতির বাইরে যদি ব্যালটের মাধ্যমে ব্যক্তি পছন্দের, এমনও তো হইতে পারে যে বিএনপি করে, বিএনপির প্রার্থীর বাইরে অন্য একটা প্রার্থীরও তো পছন্দ করতে পারে, এটা বিএনপির সমর্থক, সে তার পছন্দের প্রার্থীরে ভোট দেবে। কিন্তু পিয়ার পদ্ধতির বিষয়টা তো এমন না। এখানে যদি যারা গাঁজা খায় তারা যদি ঐক্য হয়ে যায়, তাইলে কি গাঁজা যারা খায় এই ঐক্যতার মধ্যে কি এই গাঁজাখুরির মাঝেও কি একজন এমপি ভাগে পাইব? তাদের যদি নিবন্ধন থাকে। যারা মদ খায়, বাংলাদেশে কি 1 কোটি লোক মদ খায় না? তারা যদি একটা দল তৈরি করে, তাহলে দেখা যায় এই যারা মদ খায় তারাও কি 2 জন এমপি ভাগে পাইব? এই সংসদকে নিরাপদ রাখতে হলে বর্তমান যে পদ্ধতির নির্বাচন, বাঙালি জাতি যেটা বুঝে, আমরা মনে করি যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। 2 দশক পর তারেক জিয়া বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিচ্ছে। 2 দশক পরে, 20 বছর পরে তারেক জিয়া লাইফে আইসা বিবিসির সাক্ষাৎকার দিচ্ছে। এই সাক্ষাৎকারে বিভিন্ন ইয়ে নিয়ে তুলে ধরছে, এবং বাংলাদেশে বড় বড় সাংবাদিক যারা আছে তারা বলতেছে যে নেতৃত্ব দেওয়ার মতন তারেক জিয়ার বিকল্প বাংলাদেশে আর নাই। এটা নিয়ে আজকে দুদিন যাবৎ আলোচনা হচ্ছে। এভাবে আবার আপনার কিছু বলার আছে কিনা? এটা আমার মতটা আরো বেশি গভীরে আমার তারেক রহমান সম্পর্কে। আমরা তারেক রহমান সম্পর্কে অনেকে খালেদা জিয়ার সন্তান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান মনে করে, এমনকি এটাই সত্য। আর আমি মনে করি তারেক রহমান এখন তারেক রহমান ব্যক্তি নয়, তারেক রহমান একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা কি প্রতিষ্ঠান। তারেক রহমান একজন ব্যক্তি নয়। তাই আজকে এই তারেক রহমানের যেই ভাবনা, তারেক রহমানের যে চিন্তা, তারেক রহমান কিন্তু নিজেকে নিয়ে ভাবে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন নিজেকে নিয়ে ভাবে নাই, তারেক রহমান কিন্তু আর নিজের ভাবনার মধ্যে এখন আর নেই। তারেক রহমান সারা বাংলাদেশের গণমানুষের মধ্যে তার ভাবনাকে একদম বিলিয়ে দিয়েছে। তাই তারেক রহমানের প্রত্যেকটি পদক্ষেপ, তারেক রহমানের প্রত্যেকটি চিন্তা চেতনা এই 20 কোটি মানুষের অন্তরের বিষয়, 20 কোটি মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, এই স্বপ্ন উনি লালন করে, আর ওইটাকেই উনি ধারণ করে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে, পরিচালিত হবে তার নেতৃত্বে ইনশাআল্লাহ। যে কারণে তারেক রহমান আমি মনে করি একজন ব্যক্তি নয়, তারেক রহমান বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমদ হোসেন তালুকদার, সাবেক চেয়ারম্যান, সবল চেয়ারম্যান গোয়ালমারি ইউনিয়নের। আপনি কি
ভবিষ্যতে আবার চেয়ারম্যান নির্বাচন করার কি আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারে বলবেন? এটা একদম আমার ব্যক্তিগত প্রশ্ন, একটা জটিল প্রশ্ন এটা। আমরা এখন ইউপি চেয়ারম্যান নিয়ে ভাবছি না, ইউপি নির্বাচন নিয়েও আমরা ভাবছি না। এখন আমরা ভাবছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা আগামী দিনে ওই নির্বাচনের বিষয় নিয়ে সব জায়গায় কথা বলছি। আর আমি এই পর্যন্ত নিজে নির্বাচন করব না এটা ভাবনার মধ্যে আমার নেই। আমার শুধু কাজ হলো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে বর্তমান যেই গতানুগতিক যেই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের নেতাকে বিজয়ী করব আগে, তারপর নিজের বিষয় নিয়ে ভাববো আমরা। আর আরেকটা কথা বলে রাখি, যেই সময় গোয়ালমারী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হওয়ার আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষাটা আমি যে সময় জেলে ছিলাম দীর্ঘদিন, ওই জায়গায় নামাজের পরে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার জীবনে কিছু চাওয়া নাই তোমার কাছে, আমি যাতে গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, এটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল। তো একদম স্বল্প সময়ে, যে সময় আমার 36 বছর প্লাস, ওই সময়ে আমার যে চাহিদা ছিল আমার মনের ভিতরে, আল্লাহর কাছে চাওয়া, এমনকি নিজের পাওয়ার জন্য যে বিষয়টা ছিল আমার, ওই সময় 36 বছর বয়সে আল্লাহ তাআলা আমার এটাকে পূরণ করেছে। যে কারণে নিজের ব্যক্তিগত কারণে, নিজের অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আগামী দিনে আবার চেয়ারম্যান হইতেই হবে এমন কোনো ইচ্ছা আমি লালন করি না। যদি জনগণের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, এদেশের মানুষ যদি মনে করে যে আমি যে বিগত দিন যতটুকু চেয়ারম্যানই করেছি সেখানে যদি আমার জনসম্পৃক্ততা থাকে, মানুষ যদি ওইভাবে আগায় আসে, মানুষ যদি চায় আর আমার সামর্থ্য যদি কুলায়, আমি চেষ্টা করব এই মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। যাক, আহমদ হোসেন তালুকদার, আপনাকে বঙ্গ নিউজ BD24.com পত্রিকার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।